এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব যশোর বোর্ড 2021 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। তো এইখানে যশোর বোর্ড 21 সালে যে প্রশ্ন, এখানে ক এবং খ নাম্বারটা হচ্ছে আগে দেখি আমরা। ক হচ্ছে কি বলা আছে যে ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে এখানে যদি খেয়াল করো যে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তবে এই ধরনের প্রতিফলনকে আলোর ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলে। একবার বলতেছি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা সমান্তরাল যদি প্রতিফলিত না হয় অথবা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তবে এই ধরনের প্রতিফলনকে আলোর ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলে। এরপরে খ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে? খতে জিজ্ঞেস করছে উত্তল আয়নাকে অপসারী আয়না কেন বলা হয়। অপসারী আয়না কেন বলা হয় বা অপসারী দর্পণ কেন বলা হয়? দেখো, কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে সেই দর্পণকে উত্তল দর্পণ বলা হয়। উত্তল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মিকে প্রতিফলনের পরে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, মানে উত্তল দর্পণ পড়ার পরে অপসারী কর্মসূচিকে ছড়িয়ে দেয়। তো যেহেতু উত্তল দর্পণ অপসারী করে বা ছড়িয়ে দেয়, এই জন্য উত্তল দর্পণকে অপসারী দর্পণ বা অপসারী আয়না বলা হয়। এখন চলো আমরা গ এবং ঘ নাম্বারে চলে যাই। তো গ এবং ঘ এর জন্য আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। উদ্দীপকের এইখানে একটা অবতল দর্পণ দেয়া আছে এবং অবতল দর্পণ হচ্ছে গিয়ে মেরু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি একটা বস্তু আছে, লক্ষ্যবস্তু, যার দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে কি 15 সেন্টিমিটার এবং দর্পণের পিছনে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। সেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 45 সেন্টিমিটার। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে উদ্দীপকে উল্লেখিত বস্তুর বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন অর্থাৎ এম চাওয়া হয়েছে। তো আমরা জানি বিবর্ধনের সূত্র কি? বিবর্ধনের সূত্র হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তো আমাদের এখানে আছে দেখো, প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য কত দেওয়া আছে? 45 সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তুর বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে কত? 15 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাদেরকে হচ্ছে কি করতে হবে? বিবর্ধন বের করতে হবে। তো বিবর্ধন হচ্ছে কত? এল প্রাইম বাই এল। কত? এল প্রাইমের মান 45, এল এর মান হচ্ছে কত? 15। তো 45 বাই 15 কত আসে? 3। অর্থাৎ আমাদের রৈখিক বিবর্ধন হচ্ছে গিয়ে 3। এরপরে আমরা ঘতে চলে আসি। ঘতে কি বলছে যে উদ্দীপকের আয়নার সামনে বস্তুটিকে সি ও এফ এর মধ্যে এবং সি এর বাইরে রাখা হলে প্রতিবিম্বের আকার কিরূপ হবে? সি আর এফ এর মাঝামাঝি যদি রাখি তাহলে প্রতিবিম্ব কীরকম হবে, আর সি এর বাইরে যদি রাখি তাহলে প্রতিবিম্ব কীরকম হবে, এটা চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। তো প্রথমে আমরা সি এবং এফ এর মধ্যে হচ্ছে গিয়ে যদি হচ্ছে বস্তু রাখি তাহলে কীরকম হবে সেটা হচ্ছে দেখো। তো এইখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের দেশের দর্পণ, এখানে হচ্ছে গিয়ে আমাদের এফ বিন্দু, এই যে ফোকাস বিন্দু, আর এইখানে হচ্ছে কত? আমাদের সি বিন্দু। এখানে এই যে এখানে হচ্ছে কত আসবে? সি বিন্দু। তো সি আর এফ এর মাঝখানে, এখানে ও দেওয়া আছে, এখানে সি হবে। সি আর এফ এর মাঝখানে যদি বস্তু রাখি তাহলে এখন প্রতিবিম্ব আঁকতে হবে কিভাবে? দেখো, এই হচ্ছে কি আমাদের বস্তু, যে এ বি বস্তু, সি আর এফ এর মাঝখানে হচ্ছে রাখা। তো এখন প্রতিবিম্ব আঁকতে গেলে দুইটা আলোকরশ্মির প্রয়োজন হয়। একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এ এম পথে আপতিত হওয়ার পরে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কি বলবে? এম কিউ পথে প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় আরেকটা আলোকরশ্মি, এটা কি করবে? যে এ এন পথে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হওয়ার পরে এন পি পথে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে গেল। তো প্রতিফলিত রশ্মিগুলা দেখো এখানে এ প্রাইম বা এ ওয়ান বিন্দুতে মিলিত হয়েছে। এখান থেকে আমি যদি লম্ব টেনে দিই তাহলে আমাদের এই এ প্রাইম বি প্রাইম বা এ ওয়ান বি ওয়ানটা হবে এ বি বস্তুর প্রতিবিম্ব। তো এই যে প্রতিবিম্বটা তৈরি হইলো, এই প্রতিবিম্বটা কীরকম? এই প্রতিবিম্বটা হচ্ছে কি বাস্তব, উল্টা এবং বিবর্ধিত। এর প্রকৃতিটা কীরকম? বাস্তব এবং উল্টা। এর আকৃতিটা কীরকম? বিবর্ধিত। এবং অবস্থানটা কোথায়? দর্পণের সামনে। এটা ছিল সি আর এফ এর মাঝখানে যদি রাখি। এরপর হচ্ছে কোনটা? এরপর বলছে যদি সি এর বাইরে রাখি। হ্যাঁ, সি এর যদি বাইরে রাখি, তো এখানে হচ্ছে খেয়াল করো, তো এইটা হচ্ছে গিয়ে কত? আমাদের এফ বিন্দু, আর এটা হচ্ছে কত? আমাদের সি বিন্দু। হ্যাঁ, সি বা ও। ওকে, তো সি এর একটু বাইরে বস্তু রাখবো। তো সি এর বাইরে যদি বস্তু রাখি, এখানে দেখো সি এর বাইরে হচ্ছে গিয়ে আমরা এ বি বস্তুকে রাখলাম। এখন কি করতে হবে? সিমিলার ওয়েতে দুইটা হচ্ছে গিয়ে আলোকরশ্মি নিতে হবে। প্রথম আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এ এম পথে আপতিত হইল। এম পথে আপতিত হইলে, সমান্তরালে আপতিত হইলে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তাহলে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এম কিউ পথে প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় আরেকটা আলোকরশ্মি, এটাকে কি করতে হবে? যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এ এন পথে আপতিত হইল। ফোকাস বিন্দুর
মধ্য দিয়ে, এই যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এন পথে আপতিত হওয়ার পরে এনপি পথে কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে। ওকে, তাহলে এখন দেখো প্রতিফলিত রশ্মিগুলা আমাদের কোন বিন্দুতে মিলছে, প্রতিফলিত রশ্মিগুলো আমাদের এই বিন্দুতে মিলছে। এখান থেকে লম্ব টেনে দিলে এ টু বি টু এটা হবে আমাদের প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটা হচ্ছে কীরকম হয়, এটা হচ্ছে বাস্তব হয়, আর বাস্তব প্রতিবিম্বগুলো উল্টা হয়। তো প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি বাস্তব এবং উল্টা। এর আকৃতিটা হচ্ছে কি বস্তুর তুলনায় ছোট, অর্থাৎ খর্বিত। আর দ্বিতীয় কথা হচ্ছে কি এর অবস্থানটা কোথায়, এর অবস্থানটা হচ্ছে কি দর্পণের সামনে এফ এবং সি বিন্দুর মাঝখানে। তো আমাদের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি যদি সি আর এফ এর মাঝখানে, যে সি আর এফ এর মধ্যে বা মাঝখানে যদি বস্তু রাখি এবং সি এর বাইরে যদি রাখি, তাহলে প্রতিবিম্বের আকার কীরূপ হবে। হ্যাঁ, তো দুইটার ক্ষেত্রে প্রতিবিম্বর আকার আমরা রশ্মিচিত্রের মাধ্যমে দেখায় দিলাম। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।